অপ-অ্যাম্প ভিডিও সিরিজের আজকের ভিডিওতে একটি ম্যাথ প্রবলেম দেখব। তো যেখানে এই অপ-অ্যাম্প একটি ইন্টিগ্রেটর হিসেবে কাজ করবে। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম অপ-অ্যাম্প কখন ইন্টিগ্রেটর হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে কনফিগারেশন থেকে যদি দেখি, আমাদের আউটপুট ভোল্টেজের ওয়েভ ফর্ম দেওয়া আছে। তো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজের ওয়েভ ফর্ম এবং ইনপুট ভোল্টেজের এক্সপ্রেশন কী হবে সেটা বের করতে হবে। তো কনফিগারেশন থেকে যদি দেখি, এই অপ-অ্যাম্পের ইনভার্টিং টার্মিনালে ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে এবং তার ফিডব্যাক পাথে ক্যাপাসিটর কানেক্টেড আছে এবং একটি রেজিস্টর কানেক্টেড আছে। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম অপ-অ্যাম্প যখন ইন্টিগ্রেটর হিসেবে কাজ করে, তো যদি শুধু ক্যাপাসিটর কানেক্টেড থাকে ফিডব্যাক সার্কিটে, তো সেক্ষেত্রে দেখা যায় যদি ডিসি সোর্স ইনপুট হিসেবে কানেক্ট করি, তো তখন আউটপুট ভোল্টেজ স্যাচুরেশনে চলে যায়। এবং এর সাথে আরও একটি প্রবলেম থাকে, সেটা হচ্ছে ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অফসেট ভোল্টেজের কারণে অনেক সময় দেখা যায় যে আউটপুট ভোল্টেজ স্যাচুরেশনে চলে যায়। তো এই প্রবলেমগুলো দূর করার জন্য ক্যাপাসিটরের সাথে প্যারালাল কানেকশানে একটি রেজিস্টর দেওয়া হয়। তো এখন এই কনফিগারেশন থেকে আমাদের মেনলি যেটা বের করতে হবে ইনপুট ভোল্টেজের এক্সপ্রেশন এবং ইনপুট ভোল্টেজের ওয়েভফর্ম। তো আমরা দেখতে পাচ্ছি আউটপুট ভোল্টেজের ওয়েভফর্ম দেওয়া আছে। তো এই কনফিগারেশন থেকে সলিউশনের মাধ্যমে ইনপুট ভোল্টেজ বের করতে হবে। তো এখন প্রথমত আউটপুট ভোল্টেজ যদি দেখি, আউটপুট ভোল্টেজের ওয়েভফর্মকে টাইম অনুযায়ী ভাগ করা যায়। যেমন 0 to 1 পর্যন্ত একটা টাইম, 1 to 3 পর্যন্ত একটা টাইম, 3 to 4 পর্যন্ত একটা টাইম। তো আমরা প্রথমত যে কাজটি করতে পারি, আউটপুট ভোল্টেজ ওয়েভফর্মটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশানে ডেরাইভ করতে পারি। তো আউটপুট ইকুয়াল হবে আউটপুট ভোল্টেজ, টাইমকে যদি ডিভাইড করে নিই, টাইম 0 to 1 পর্যন্ত একটা ডিভিশন, 1 থেকে 3 পর্যন্ত একটা ডিভিশন এবং 3 to 4 পর্যন্ত একটা ডিভিশন। তো আমাদের প্রতিটা ভাগে দেখতে হবে যে আউটপুট ভোল্টেজ ইকুয়েশানটা কী হচ্ছে। তো টাইম টি যখন 0 to 1 এই রেঞ্জে থাকে, 0 to 1, তো এটা দেখতে পাচ্ছি যে একটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো এক্ষেত্রে y = mx, এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, y = mx, এই সূত্র যদি অ্যাপ্লাই করি, y মানে কি, y অ্যাক্সিস আছে আউটপুট ভোল্টেজ ইকুয়াল m ঢাল বা স্লোপ। তো এক্ষেত্রে স্লোপ দেখতে পাচ্ছি 4/1, তার মানে হচ্ছে 4t। ওকে, 0 to 1 পর্যন্ত আউটপুট ভোল্টেজ ইকুয়েশন 4t। ওকে, নেক্সট ক্যাটাগরিতে যদি যাই, t এর ভ্যালু যখন 1 to 3, t এর ভ্যালু যখন 1 to 3, 1 থেকে 3 পর্যন্ত এই সরলরেখাটা বলা যায় যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো এই হচ্ছে একটা বিন্দু, এটা একটা বিন্দু। তো এই বিন্দু স্থানাঙ্ক যদি বলি, এটা হচ্ছে 1, 4, এবং এই বিন্দু স্থানাঙ্ক কত, এটা হচ্ছে 3 - 4। তো আমরা জানি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ y - y1 ডিভাইডেড বাই y1 - y2 ইকুয়াল x - x1 ডিভাইডেড বাই x1 - x2। সিম্পলি এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ইউজ করে আমরা এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারি। আমরা জাস্ট যদি মান বসিয়ে দিই, y - y1 বলতে যেটা বোঝাচ্ছে 4 ডিভাইডেড বাই y1 - y2, 4 - 4 ইকুয়াল x - x1 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 - 3। তাহলে সিম্পলি কী দাঁড়াচ্ছে, y - 4 ডিভাইডেড বাই 8 ইকুয়াল x - 1 ডিভাইডেড বাই -2। তাহলে y ইকুয়াল যেটা দাঁড়াচ্ছে, সিম্পলি যদি লিখি, y ইকুয়াল -4x + 8। তো এক্ষেত্রে y আর x এর ক্ষেত্রে আমরা যদি দেখি, y অ্যাক্সিস আছে আউটপুট ভোল্টেজ আর x অ্যাক্সিসে t। তো আমরা ইজিলি লিখতে পারি আউটপুট ভোল্টেজ ইকুয়াল -4t + 8। তো 1 থেকে 3 পর্যন্ত এই ইকুয়েশানটা দাঁড়াবে -4t + 8। এরপর আমরা যদি t এর ভ্যালু 3 to 4 পর্যন্ত নিই, সেম ইকুয়েশান ইউজ করব দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কারণ কি, একটা বিন্দু 3 - 4 আর একটা বিন্দু হচ্ছে 4, 0। তো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ সেমভাবে যদি প্রকাশ করি, তাহলে y এর ভ্যালু দাঁড়াবে y ইকুয়াল 4x - 16। তাহলে আমরা লিখতে পারি আউটপুট ভোল্টেজ ইকুয়াল 4t - 16।
সেম ক্যালকুলেশন যদি করি তাহলে হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ ইকুয়েশনগুলো এভাবে দাঁড়াচ্ছে 4t মাইনাস 16। তো আমরা এখন আউটপুট ভোল্টেজের ইকুয়েশনগুলো জানি। তো এই আউটপুট ভোল্টেজ ইকুয়েশন ইউজ করে ইনপুট ভোল্টেজের ইকুয়েশন এবং ওয়েভফর্ম কী হবে সেটা বের করতে হবে। তো আমরা এখন কনফিগারেশনে যদি দেখি, এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াবে, এই কারেন্ট আসছে, ধরে নিচ্ছি I1, এই কারেন্টটা যাচ্ছে IC, এবং এই কারেন্টে যাচ্ছে ধরে নিলাম IR। তাহলে লেখা যায় কি I1 ইকুয়াল IC প্লাস IR। সিম্পলি যদি ক্যালকুলেশন করি আমরা জানি যে এই পয়েন্টের পটেনশিয়াল 0, গ্রাউন্ড পটেনশিয়াল, কারণ হচ্ছে এই দুই পয়েন্টের পটেনশিয়াল যেহেতু সেম হবে, তো আমাদের এই পয়েন্টের পটেনশিয়াল বা ভোল্টেজের মান 0। তাহলে I1 ইকুয়াল কী লিখতে পারি, V ইনপুট ডিভাইডেড বাই 1 মেগা ওহম ইকুয়াল IC হচ্ছে C dV dt। তো ভোল্টেজ কি হবে, ভোল্টেজ 0 মাইনাস V আউটপুট, তার মানে একটা মাইনাস চলে আসবে, মাইনাস V আউটপুট প্লাস IR কি হবে, IR হচ্ছে V বাই R। তো ভোল্টেজ সেমভাবে 0 পটেনশিয়াল মাইনাস V আউটপুট পটেনশিয়াল, তার মানে মাইনাস V আউটপুট ডিভাইডেড বাই 1 মেগা ওহম। তো এখন সিম্পলি ইনপুট ভোল্টেজকে যদি একটা সাইডে রাখি, যেহেতু আমাদের ইনপুট ভোল্টেজ বের করতে হবে, তাহলে কি দাঁড়াবে, V ইনপুট ইকুয়াল 1 মেগা ওহম ইন্টু C, ক্যাপাসিটরের মান আছে 1 মাইক্রোফ্যারাড, মাইনাস চলে আসবে সামনে, dV dt মাইনাস 1 মেগা ওহম ডিভাইডেড বাই 1 মেগা ওহম ইন্টু V আউটপুট। আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে মাইনাস dV আউটপুট dt মাইনাস V আউটপুট। তো এখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করে ইনপুট ভোল্টেজ বের করতে পারি। টাইম আমরা দেখেছিলাম যে টাইম বিভিন্ন ভাগে ভাগ করা যায়। টি এর ভ্যালু যখন 0 থেকে 1 পর্যন্ত, তখন কি দাঁড়াবে, তখন V আউটপুট হচ্ছে 4t। তাহলে সে অনুযায়ী ইনপুট ভোল্টেজ কি দাঁড়াবে, ইকুয়াল মাইনাস ddt অফ 4t মাইনাস 4t। তাহলে দাঁড়াচ্ছে মাইনাস 4 মাইনাস 4t। ওকে, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজের ইকুয়েশন। তো এখন 0 to 1 টি এর ভ্যালু যদি 0 হয় তখন কি হবে, টি এর ভ্যালু যদি 1 হয় তখন ইনপুট ভোল্টেজ কি হবে, টি এর ভ্যালু যদি 0 হয় তাহলে ইনপুট ভোল্টেজ দাঁড়াচ্ছে মাইনাস 4, টি এর ভ্যালু যদি 1 হয় তাহলে ইনপুট ভোল্টেজ দাঁড়াচ্ছে মাইনাস 8। ওকে, তো এই ভ্যালুগুলো আমাদের কাজে লাগবে পরে আমরা যখন ওয়েভ ফর্ম ড্র করব, তখন এই ভ্যালুগুলো কাজে লাগবে। এখন টি এর পরের ক্যাটাগরিতে যদি যাই, টি এর ভ্যালু যখন 1 to 3, তখন V আউটপুট কত ছিল, আউটপুট ছিল হচ্ছে মাইনাস 48 প্লাস 8। তাহলে ইনপুট কত দাঁড়াবে, মাইনাস ddt মাইনাস 4t প্লাস 8 মাইনাস V আউটপুট। V আউটপুট বলতে কি বোঝাচ্ছে, মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস 4t প্লাস 8, তার মানে হচ্ছে মাইনাস 8। তো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনাস 4, সামনে মাইনাস ছিল, প্লাস 4 প্লাস 4t মাইনাস 8, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 4t মাইনাস 4। তো এখন আমরা দেখতে পাই যদি টি এর ভ্যালু 1 হয় তখন কি দাঁড়ায়, টি এর ভ্যালু যদি 3 হয় তখন কি দাঁড়ায়, টি এর ভ্যালু যদি 1 হয় তখন ইনপুট ভোল্টেজ দাঁড়াচ্ছে 0, টি এর ভ্যালু যদি 3 হয় তাহলে ইনপুট ভোল্টেজ দাঁড়াচ্ছে 8। এই ভ্যালুটা আমাদের কাজে লাগবে। এরপর লাস্ট ক্যাটাগরি যেটা দাঁড়াচ্ছে টি এর ভ্যালু যখন 3 to 4, তখন আউটপুট ছিল 4t মাইনাস 16। তাহলে ইনপুট ইকুয়াল, সিম্পলি আমরা ক্যালকুলেশনটা করে নিতে পারি, ddt অফ 4t মাইনাস 16 মাইনাস V আউটপুট। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস 4 মাইনাস 4t প্লাস 16 মাইনাস 4t প্লাস 12। ওকে, তো এখন আমরা এই সেমভাবে যদি টি এর ভ্যালু 3 বসাই তাহলে দাঁড়াচ্ছে ইনপুট 0 ভোল্টেজ, টি এর ভ্যালু যদি 4 বসাই তাহলে ইনপুট ভোল্টেজ
দাঁড়াচ্ছে -4 ভোল্টেজ। তো এখন এই ডাটাগুলো ইউজ করে আমরা ইনপুট ভোল্টেজ স্কেচ করতে পারি। তো আমরা টাইম যদি দেখি 0 to 1 পর্যন্ত ইনপুট ভোল্টেজ -4 থেকে -8 পর্যন্ত গিয়েছে। তার মানে আমরা যদি এই জায়গায় -4 ধরে নিই আর এটা হচ্ছে -8, তার মানে 0 to 1 পর্যন্ত -4 থেকে -8 অবধি গিয়েছে। এরপর আবার যদি দেখি টি এর ভ্যালু যখন এক্স্যাক্টলি 1, তখন ইনপুট ভোল্টেজ হচ্ছে আবার 0। তাহলে 1-এর ক্ষেত্রে আবার 0-তে চলে আসবে। তো টি এর ভ্যালু যখন আবার 3, তখন ইনপুট ভোল্টেজ 8। টি এর ভ্যালু যখন 3, তখন ইনপুট ভোল্টেজ 8 ধরে নিলাম এরকম। তো আবার যদি টি এর ভ্যালু যখন 3 to 4, এক্ষেত্রে যদি দেখি টি এর ভ্যালু যখন এক্স্যাক্টলি 3, তখন ইনপুট ভোল্টেজ আবার 0। তার মানে 8 থেকে আবার 0-তে নেমে আসবে এরকম। আবার টি এর ভ্যালু যখন 4, তখন ইনপুট ভোল্টেজের মান -4। -4 যদি দেখি এই জায়গায়, তাহলে এক্সপ্রেশন এরকম হবে। তো আমরা যদি ইনপুট ভোল্টেজটা স্কেচ করি তাহলে হচ্ছে এক্সপ্রেশনটা এরকম দাঁড়াবে। তো এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ আর এটা ইনপুট ভোল্টেজ। তো আমরা এভাবে খুব ইজিলি যে কোনো কনফিগারেশন যদি দেয়া থাকে তখন এই ইন্টিগ্রেটর ইউজ করে আউটপুট ভোল্টেজ এবং তার কারেসপন্ডিং ইনপুট ভোল্টেজ স্কেচ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।